আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. দেখা যাচ্ছে। Yes. তাহলে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কেসিএল কেভিএল এর ডেফিনিশন দেখছিলাম, ছোটখাটো এক্সাম্পল দেখছিলাম। হ্যাঁ, আজকে আমরা একটা দুইটা হয়তো ম্যাথ দেখতে পারি। ফর এক্সাম্পল এই অঙ্কটা সলভ করতে বলছে যে 2.7 টা একটু সলভ করে আরে এক্সাম্পল 2.7 প্র্যাকটিস প্রবলেম 2.7 এটা এটা প্র্যাকটিস প্রবলেম 2.5 2.7 তো আরো নিচে না? আরো নিচে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, দেখি ওটা বোধহয় বেশি সোজা। 2.6 2.7 আচ্ছা 2.6 আর 2.7 টা আমরা একটু দেখে যাই, কারণ তোমরা আসলে ডিপেন্ডেন্ট। এটা তো 2.6। আচ্ছা ওই এটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আসলে ম্যাথ করি না, এইজন্য একটু আমি এটা দেখাচ্ছি। এটা আসলে সোজা। সেটা হচ্ছে এইখানে প্রশ্ন কি বলছে, এই যে এই সার্কিটের Vx এন্ড I V0 বের করতে হবে। তাহলে আমরা চেক করি প্রশ্নের মধ্যে কোথায় Vx কোথায় V0। দিস ইজ Vx এই যে দেওয়া আছে, আর দিস ইজ V0, এই দুইটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা এখন ঝামেলা হচ্ছে আমরা দেখি কি কি এলিমেন্ট আছে। দিস ইজ এন, এটা কি সোর্স? দিস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। গোল্লা হলো ইন্ডিপেন্ডেন্ট। এটা কি সোর্স? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এক নাম্বার কথা ডায়মন্ডস ও ডিপেন্ডেন্ট সোর্স, ভিতরে প্লাস মাইনাস আছে, দ্যাট মিন্স এ ভোল্টেজ সোর্স। প্লাস মাইনাস আছে বলে এটা একটা ভোল্টেজ সোর্স। আর ভোল্টেজ সোর্স, আর এখানে হচ্ছে 2Vx আছে, দ্যাট মিন্স Vx এখানে যেটা আছে এই Vx এর ডাবল, এখানে যত ভোল্টেজ হবে তার ডাবল আউটপুট দিবে, দ্যাট মিন্স ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে এইটার আউটপুট কিন্তু সামথিং ভোল্টেজ, ঠিক আছে, সাম ভোল্টস আউটপুট হবে। তাহলে এখন আমাদের এই লুপে একটাই লুপ আছে, হ্যাঁ, সো কারেন্ট কি একটাই, কিন্তু কারেন্ট, আর তো কোনো কারেন্ট নেই। তাহলে এখন যদি আমি বলি এই লুপে কারেন্টটা কত হবে আমরা বের করি। কারেন্টটা ধরলাম, এটা কত হবে, আই ধরলাম, ঠিক আছে। আই যদি হয় তাহলে আমাদের এখন ইকুয়েশনটা কি রকম হবে বলতো। আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই পয়েন্ট থেকে শুরু করতেছি। আচ্ছা আর এখানে আসলে প্লাস মাইনাস ওরা দিয়ে দিছে, প্লাস মাইনাস ওরা দিয়ে দিল সেটা পরের কথা। আমরা আমার আই আই যেদিকে ডিক্লেয়ার করছি সেই রেসপেক্টে আমরা প্লাস মাইনাস দিই। হ্যাঁ, কিভাবে দিব, এখানে মাইনাস প্লাস, ঠিক আছে, দেওয়া হয়েছে। আই হচ্ছে এদিকে ঢুকতেছে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস হচ্ছে সোর্সের নিজস্ব, এদিক দিয়ে কারেন্টটা ঢুকতেছে প্লাস মাইনাস, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন যেটা দেওয়া আছে ওটার সাথে মানে মিলায়ও না, ঠিক আছে, দুইটা আলাদা চিন্তা করি, জন্য আলাদা কালার দিছি। তাহলে আমরা ইকুয়েশন লেখা শুরু করি, এই পয়েন্ট থেকে শুরু করছি, আমরা ঘুরতেছি। প্রথমে কি পাইতেছি, মাইনাস পাচ্ছি, তাই না? তাহলে -70 ভোল্ট, তারপরে প্লাস পাচ্ছি প্লাস 10i, তারপরে আবার প্লাস পাচ্ছি প্লাস, এটা ভোল্টেজ সোর্সের ভ্যালু কত, 2Vx। আর আচ্ছা বসাবো, একবারে বসাচ্ছি না। তারপরে হচ্ছে প্লাস মাইনাস, এটা পাচ্ছি 5i মাইনাস প্লাস, সো মাইনাস হবে না, এটা দেওয়া আছে যে কারেন্টের রেসপেক্টে যেটা ড্র করছি সেটা। আচ্ছা জি স্যার, কারেন্ট রেসপেক্টে প্লাস হবে, ঠিক আছে। যেই কারেন্ট ডিক্লেয়ার করছে ওই রেসপেক্টে আমরা চিন্তা করতেছি, তো 5i = 0। ঠিক আছে, এখন এখানে আননোন কি, আননোন আই হচ্ছে আননোন, ভিএক্স ও আননোন, দুইটা আননোন হইলে হবে না, একটাকে রিপ্লেস করতে হবে। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ডিপেন্ডেন্ট সোর্স যার উপর ডিপেন্ড করে সেটা দিয়ে আমরা রিপ্লেস করে ফেলবো, ঠিক আছে। 2Vx, তো তাহলে Vx কে আমরা আসলে Vx = হোয়াট, আমরা এখান থেকে দেখে বলি Vx আসলে পোলারিটি যেটা প্লাস মাইনাস, আর আমার এখানে পার্পল কালারে পোলারিটি এক হয়ে গেছে, Vx আসলে 10 নাই, ঠিক আছে। আর এখানে আমি যদি Vx = 10 এখানে বসাই দিই, এই জায়গাটা একটু আগে একজন বলছিল এটা 20i হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পুরোটা ইকুয়েশন একটাই আননোন রইলো, ঠিক আছে। কত হবে, 10i 20i 25i, যোগ করলে 35i না, 35i - 70 = 0। তাহলে আমার এখান থেকে i হয়ে যাচ্ছে কত, 2। তাহলে কারেন্ট সলভ হয়ে গেল। এখানে এখন আমাকে বলছে Vx তাহলে কত হয়ে যাবে, 20 ভোল্ট হয়ে যাবে। আচ্ছা আরেকটা চাইছে V0, চাইছে V0 কি বলতো।
আমরা তাকাই দেখি ভি নটের পোলারিটি আসলে এই যে আমার কারেন্ট যেদিকে ঢুকতেছে কারেন্ট দিয়ে পোলারিটির উল্টাটা, দ্যাট মিন্স মাইনাস হবে -5i, ঠিক আছে, দ্যাট মিন্স 5 দুগুণে -10 ভোল্ট। এটা নিয়ে কারো কোনো মানে কনফিউশন আছে কি হলো? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কিভাবে? হ্যাঁ কি বললো আরেকবার বলো। স্যার আরেকবার বলেন এটা -10 ভোল্ট কেন হইছে? ভি নটের পোলারিটি দেখো, কারেন্ট যেটা আমরা ডিক্লেয়ার করছিলাম কারেন্টের অনুযায়ী পোলারিটি হচ্ছে প্লাস মাইনাস। দেখো ওই যে পার্পল কালারে যেটা আমি ড্র করছি, ঠিক আছে, তাহলে আমি যদি এই পোলারিটিতে আমি নেই, এটার ভোল্টেজটা করতে হবে মানে প্লাস মাইনাস 5i হবে, তাই না? কিন্তু ভি নট আমার প্রশ্নে ডিক্লেয়ার করা আছে উল্টা পোলারিটিতে ডিক্লেয়ার করা আছে, তাহলে ভি নটটা হবে -5i। ভোল্টেজটা তুমি চিন্তা করো, বুঝছি আমরা স্যার। কারেন্ট যেই ডিরেকশনে আমরা কারেন্টটা ধরে নিছিলাম সেইটার কারণে আমাদের কারেন্টটা এই টার্মিনাল দিয়ে ঢুকতেছিল আইটা, তাহলে ভোল্টেজটা কি হবে? এটা হায়ার টু রেজিস্ট্যান্সের জন্য আমরা অ্যাজিউম করি হায়ার টু লোয়ার ভোল্টেজ, সো এটা +-5i হবে এই রেজিস্ট্যান্স এক্সো ভোল্টেজ। আর ভি নট আমার প্রশ্ন পোলারিটি যেটা দেওয়া আছে সেটা উল্টা পোলারিটিতে দেওয়া আছে, সো ভি নট হবে -5i। কারেন্টের যদি ডিরেকশন আমি এই ডিরেকশনটা ধরি, উল্টা ডিরেকশন ধরলে আবার মিলে যেত, ঠিক আছে? তাহলে এই যে আমাদের উত্তর মিলে গেছে 10 ভোল্ট আর 20 ভোল্ট আর -10 ভোল্ট। এনিওয়ে আরেকটা অঙ্ক দেখি, এখানে খেয়াল করো অনেকগুলা লুপ, নোট কয়টা এখানে? তিনটা দুইটা কিভাবে? দুইটা স্যার। এইটা দুইটা স্যার। এইটা এই পুরোটা একটা নোট না, মাঝখানে তো সব শর্ট করা? Yes sir. দুইটা নোট। So দুইটা দুইটা নোট, হ্যাঁ তো দুইটা নোট হবে। এইটা সব শর্ট করা। আচ্ছা, তো আমরা হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে পড়বো আসলে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। এখানে একটু সংক্ষেপে বলে দিই, আমাদের ভোল্টেজ বলতে কিন্তু আমরা ভোল্টেজ ডিফারেন্স বুঝাই, রাইট? ভোল্টেজ বলতে ভোল্টেজ ডিফারেন্স বুঝাই, অ্যাবসলিউট ভোল্টেজ বলে কিছু নাই। তো সার্কিটে আমরা তাহলে 4 ভোল্ট 8 ভোল্ট যদি কোনো একটা নোডের ভোল্টেজ বলতে, এটা কি করি আমরা একটা নোডকে ইউজুয়ালি রেফারেন্স ধরে ফেলি, দ্যাট মিন্স গ্রাউন্ড, এটাকে আমরা 0 ভোল্ট কল্পনা করি, তখন এটার রেসপেক্টে বাকিদের ভোল্টেজ আমরা ইজিলি ডিক্লেয়ার করতে পারি, বুঝতেছো? এটা প্রায়ই আমরা ইউজ করব এটা। উপরেরটাকে যদি গ্রাউন্ড ধরা হতো? হ্যাঁ হয়তো কোনো সমস্যা নেই, তখন তোমার প্রশ্ন মানে ওইটার সাপেক্ষে ওই ধরো যে এটাকে তুমি যদি 0 ডিক্লেয়ার করে সলভ করে এটা ধরো 10 ভোল্ট পাইলা সাপোজ, তুমি যদি উল্টা পাল্টা, দ্যাট মিন্স এখন তুমি বলতে যে এই নোডটা আসলে এই নোডের চেয়ে 10 ভোল্ট হায়ার ভোল্টেজ আছে, এখন তুমি যদি এটাকে গ্রাউন্ড ডিক্লেয়ার করতা এইটা ভ্যালু আসছে তাহলে -10 ভোল্ট, বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে এটা চেয়ে 10 ভোল্ট নিচে আছে, ভোল্টেজ ডিফারেন্সটা সেম ডিফারেন্সটা থাকবে। দেখতে হবে না আমি যদি মানে হ্যাঁ সেটাই আর কি, যাতে আমাদের দেখো এটার মধ্যে দিয়ে কারেন্ট কত হবে সব সময় কিন্তু 10/80 আসবে যেখানে আমরা ডিক্লেয়ার করি, আমাদের অঙ্ক করা যদি ঠিক থাকে, বুঝা যাচ্ছে? সো এটা আমরা চাইলে একটাকে রেফারেন্স, এটাকে বলে রেফারেন্স ধরে, একটা নোটকে রেফারেন্স ধরে ফেলতে পারি 0 ভোল্ট, এটার সাপেক্ষে বাকি নোটগুলো বের করতে পারি, ঠিক আছে? এটা করলে অনেক সময় সুবিধা হয়। এটা কি এখানে করা লাগবে কিনা আমি জানি না, চেক করি। তাহলে এখানে দেখো এখানে আমাদের আসলে লুপ অনেক কিন্তু মানে নোট কম, দ্যাট মিন্স এক নোটে অনেকগুলো জিনিস এসে ঢুকতেছে, এখানে কেসিএল অ্যাপ্লাই করা সহজ হবে, তাই না? অনেকগুলো কারেন্ট এসে এক জায়গায় ঢুকতেছে, তাহলে আমরা এই নোডে যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে ধরো যে আউটগোয়িং কারেন্টকে আমি পজিটিভ ধরতেছি, তাহলে কি হবে? দেখো 9 অ্যাম্পিয়ার ঢুকতেছে, তাহলে -9। তারপর 2 ওহমের এই আই নটটা কি হচ্ছে? আই নটটা হচ্ছে বের হচ্ছে, তো প্লাস আই নট। তারপর এটা কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স, এটা হচ্ছে ডায়মন্ড আছে ডিপেন্ডেন্ট সোর্স, ভিতরে অ্যারো আছে, তার মানে কি? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে এটার আউটপুট একটা কারেন্ট, কিন্তু এখানে ফিক্সড কারেন্ট যাচ্ছে,
ঠিক আছে, এটা একটা কারেন্ট সোর্স, কারেন্টের ভ্যালুটা I নট বাই 4, I নট কোনটা এই জায়গাটা, দ্যাট মিন্স দিস ইজ এ কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এনিওয়ে, তাহলে এটা যেহেতু কারেন্ট সোর্স, কেসিএল এ সরাসরি কারেন্টের ভ্যালুটা বসাই দিতে পারবো। কারেন্টের ভ্যালুটা কত? I নট বাই 4। ঠিক আছে, এটা বোঝানোর জন্য যে এটা আউটপুটটা আসলে অ্যাম্পিয়ারে আছে, বুঝা যাচ্ছে? অ্যাম্পিয়ার আছে বলে আমরা কেসিএল এ সরাসরি বসাই দিতে পারতেছি। প্লাস এটাও আউটগোয়িং, আর প্লাস এইখানে হচ্ছে এদিকে কত কারেন্ট, ধরো না আমি প্রথমে তোমরা যেহেতু নতুন বোঝার সুবিধার জন্য নাম দিলাম I1, আউটগোয়িং ডিরেকশনে দিছি এই নোডের সাপেক্ষে, এই নোডের সাপেক্ষে আউটগোয়িং কারেন্ট ধরলাম I1 কে। তাহলে I1 কে আউটগোয়িং ধরলে এটা I1 টা কোথায় যাচ্ছে? উপর থেকে নিচে যাচ্ছে, দ্যাট মিন্স এইখান থেকে এখানে আসতেছে। ঠিক আছে, এখন তাহলে এখন বলবা যে আমি কেন আসলে I1 কে আউটগোয়িং কেন ধরা হয়েছে? ইচ্ছা উল্টাও ধরতে পারতাম, তাহলে তখন -I1 দিতাম। আমি যদি উল্টা ডিরেকশনে ধরতাম তখন এখানে -I1 দিতাম। একটা ডিরেকশনে ধরতে হবে, দেন এখানে তো একটা কারেন্ট আছে নোডের, এইখানে তো একটা কারেন্ট আসবে বা এখান থেকে তো কিছু কারেন্ট ঢুকবে, একটা না একটা ডিরেকশন তো ধরাই লাগবে, একটা স্যার ধরলেই এটা হইলো। স্যার 9 I নট বাই 4 দিয়ে ডাইরেক্টলি লিখলে হয়তো না স্যার, আরেকটা ইকুয়েশন না ফর্ম করে? হ্যাঁ হয়তো, আমি আসলে তোমাদের নতুন বলে আমরা আসলে এই মেথড ইউজই করবো না, নোড অ্যানালাইসিস মেশিন অ্যানালাইসিস আরো সহজে করে ফেলবো, এই জন্য আমি আর একবারে জটিল এখানে দেখাচ্ছি না। আচ্ছা, আপনি একটা ভ্যারিয়েবল ধরেছেন স্যার, একটা কনস্ট্যান্ট ধরে। একটা ধরছি যাতে সহজে তোমাদের বোঝানো যায়, এই জন্য। ঠিক আছে, ওকে স্যার। তোমরা আরো ছোট করতে পারবে, নো প্রবলেম। এনিওয়ে, I1 যদি হয় তো এখন হচ্ছে বলবা, এখন তাহলে আমাদের এই যে দেখো এটাকে আমরা বলতেছি 0, তাই না? তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস ভি নট দেওয়া ছিল, তাহলে এটা যদি 0 হয় ওইটা এই নোটটা আসলে ভি নট হয়ে যেতে বাধ্য, ভোল্টেজ, রাইট? ইয়েস স্যার। ভি নট হয়ে যেতে বাধ্য, তাইলে আমরা আসলে এখান থেকে ইজিলি বলতে পারি যে I নট আসলে কি? I নট আসলে ভি নট বাই 2, ভি নট মাইনাস 0/2, রাইট? ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। I নট হচ্ছে ভি নট মাইনাস 0/2। আর আমাদের I1 টা কি বলতো? I1 টা হচ্ছে আমাদের V0/8 ভি নট মাইনাস 0/8। ঠিক আছে, সো আমরা আসলে সবকিছুকে এই ইকুয়েশনে সবকিছুকে ভি নটে কনভার্ট করে ফেলতে পারি। -9 এই দুইটা যোগ করে আসলে 5/4 হইতো। I নট এর জায়গায় আমরা I নট এর ভ্যালু বসাই দিই, প্লাস I1 এর জায়গায় I1 এর ভ্যালু বসাই দিই। এটা সলভ করলে আমরা কি পেয়ে যাব? 5 আর 1 6/8 ভি নট ইজ ইকুয়াল টু 9। ভি নট হয়ে যাচ্ছে কত? 9 এরকম কিছু একটা। ঠিক আছে, ভি নট এর ভ্যালু পেয়ে গেছি, আর I নট এর ভ্যালু, I নট হয়ে যাচ্ছে তাহলে 12/, বুঝা গেছে? সলভ হয়ে গেছে। তাহলে প্রসেসটা বুঝা গেছে? আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, তারপর কেসিএল এ যত কিছু সবকিছু একটা ভেরিয়েবলে, এখানে ইন দিস কেস একটা ইকুয়েশন যেহেতু দুইটা নোড বলে একটাকে রেফারেন্স ধরলে আমার নোড থাকে বাকি একটা, এজ এ রেজাল্ট আমাদের ইকুয়েশন পাওয়া যাবে একটা, বাকি তাহলে আননোন থাকতে হবে একটা, তো সবকিছুকে একটা আননোনে কনভার্ট করে আমরা সলভ করে ফেলছি। এনিওয়ে, এগুলো আসলে সোজা অঙ্ক ছিল, মাল্টিপল সলিউশন, এটা আমি অলরেডি আসলে গত ক্লাসে দেখাই ফেলছিলাম ফর অ্যান এক্সাম্পল। এই ধরনের একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম না, দুই পাশে দুইটা সোর্স ছিল, মাঝখানে রেজিস্ট্যান্স ছিল। ইয়েস স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ব্রাঞ্চে I1 I2 I3 ডিক্লেয়ার করে রাখছে, তিনটাই কারেন্ট ডিক্লেয়ার করা যাবে, কারণ এগুলো আবার সেম, এখানেও I1 হবে, এখানেও I3 হবে। ঠিক আছে, এখানে I2 থাকবে। তো তিনটা কারেন্ট দিয়ে সব কারেন্ট ডিক্লেয়ার করা যায়। তারপর কি করতে হবে? এই লুপে একবার কেভিএল মারবো, এই লুপে একবার কেভিএল মারবো, তারপরে আমরা আসলে এই কেসিএল ইউজ করব, তোমাদের হচ্ছে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে তিনটা আননোন, তিনটা ইকুয়েশন, তিনটা কারেন্ট, তিনটা ইকুয়েশন সলভ করলে I1 I2 I3 পেয়ে যাবো। ঠিক আছে, সো এটা আসলে ব্যাপার না। আর এটা আসলে এখানে কিন্তু সোর্স একটা, এটা আসলে সিরিজ প্যারালাল করে বের করে ফেলা যায়। এটা জাস্ট ওরা দেখাইছে বলে আমি বললাম, এটা কেউ কারো মাথা নষ্ট না হইলে ওইভাবে করতে যাবে না।
এইটা যেমন ধরো এটা সিরিজ প্যারালাল করে করা যাবে না। ইন দিস কেস আমি অলরেডি দেখাই ফেলছি, I1 এটাই আমি বলতেছিলাম। হ্যাঁ, আমাদের 3টা আননোন, এভাবে 2বার কেভিএল মারতে হবে, একবার কেসিএল মারতে হবে। এখানে মারলে 3টা আননোন 3টা ইকুয়েশন সলভ করা যাবে। তো এটা আসলে আমাদের এই ধরনের অঙ্কগুলাই ম্যাক্সিমাম আমাদের কেসিএল কেভিএল দিয়ে সলভেবল অঙ্ক। এখন বলবো কেন আরো জটিল হইলে কি সমস্যা হবে? জটিল হলে ধরো যে আমাদের আরো যদি জটিল হয়, সমস্যা হচ্ছে নাম্বার অফ কারেন্টস এখানে অনেক বেশি, বুঝছো? প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে কারেন্ট ডিক্লেয়ার করা লাগতেছে। যেমন ধরো এরকম একটা যদি আমরা বক্স চিন্তা করি, এখানে ধরো এই যে এলিমেন্ট আছে, স্যার একটা কোশ্চেন বলো। স্যার 2.8 যেটা আছে আর কি, এখানে যদি মানে ওই কেবিএল আর কেসিএল কি অ্যাপ্লাই করা লাগবে মাস্ট, নাকি আমি ইচ্ছা করলে মানে অন্য মেথড লাইক নোডাল অ্যানালাইসিস দিয়ে এগুলো করতে পারবো? প্রশ্ন যদি না বলে দেয় অবশ্যই করতে পারবে যে কোনো ভাবে। প্রশ্ন যদি বলে দেয় এই মেথড দিয়ে করো, তাহলে ওই মেথড ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি যে কোনো ভাবে সলভ করতে পারবে। ধরো এরকম কিছু একটা আছে, হ্যাঁ, তাহলে আমাকে এখানে কয়টা কারেন্ট ডিক্লেয়ার করা লাগবে খেয়াল করো। I1, ধরো যে আমি আন্দাজে বলছি I2, I3, I4, কিন্তু এখানে এসে আবার একটা দুইটা যোগ হয়, আরেকটা যোগ I5, I6, I7, I8, বুঝাচ্ছে? মানে আমার অনেক নাম্বার অফ কার্ড, যেটা সলভ করতে গেলে 8টা ভেরিয়েবল ইকুয়েশন সলভ করতে হয়। তো আমরা যখন ভবিষ্যতে করব, মানে অনেক কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে করে সলভ আমরা করব না অ্যাকচুয়ালি, কারণ এটা আসলে আমাদের আরো বড় নেটওয়ার্ক হলে আরো বড় হয়ে যাবে। আমরা যেটা করব প্রত্যেকটা লুপে, ওই যে ও একটু আগে যেটা বললো নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস, আমরা ডিটেইলস দেখব। পরে গিয়ে কি করব কি প্রত্যেকটা লুপে একটা কারেন্ট ধরে ফেলবো, ঠিক আছে? একটা করে কারেন্ট, 4টা আননোন থাকবে। এখন বলবা তাহলে এই জায়গার কারেন্টটা কি হবে? এই জায়গার কারেন্ট হবে এই কারেন্ট মাইনাস এই কারেন্ট, ঠিক আছে? তো এইভাবে করে আমরা আসলে নাম্বার অফ আননোনটা কমে গেল আমার। তো এটা আমরা পরে দেখবো, এই জন্য বলতেছি যে এই মেথডে আমরা যে মেথডটা দেখলাম, এই মেথড আসলে আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড আমরা আসলে এটা ইউজ করব না। বাট এই মেথড যেটা বললাম এটা আসলে এইটারই একটা মডিফাইড ভার্সন, সো এটা না বুঝলে এটা বুঝতে কষ্ট হবে তোমাদের। এগুলা কেসিএল কেভিএল, বাট একটু আমরা ইমপ্রুভ করছি যাতে তাড়াতাড়ি অঙ্ক করা যায়। এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, এই ছবিটা দেখাইছে, এটা আমরা পরে দেখবো পরের চ্যাপ্টারে। এনিওয়ে, আচ্ছা তোমরা এটা অলরেডি জানো না, ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ ডিভিশন, ডিভাইডার রুল, তারপর সিরিজে থাকলে স্যার সবগুলো ওই যে অনেক স্যার বলো একবার স্যার বলো। অনেক কোয়েশ্চেন থাকে না, যে হচ্ছে অনেক জটিল সার্কিট থাকে, মানে বিভিন্ন রকমের জ্যামিতিক স্ট্রাকচারের মতো থাকে, ওগুলা কিভাবে সলভ করবো একটু যদি দেখাতেন। আচ্ছা, হঠাৎ করে বললে তো বুঝতে পারবো না, তুমি আমাকে একটা এক্সাম্পল দিও, পরে আমি তখন ইয়ে করে দেবো, সলভ করে দেবো, এখন না। ওকে স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কি বুঝাই? দেখো, এই ধরো যে অনেক একটা বিভিন্ন এলিমেন্টের একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, এরকম 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 হাজার হাজার জিনিস আছে। এইখানে আমি ধরো আমার ইনপুট দিচ্ছি, ঠিক আছে, ভোল্টেজ সোর্স লাগাইলে কারেন্ট ফ্লো করবে এরকম। এই পুরাটা জিনিসকে আমি একটা ব্ল্যাক বাক্সের ভিতর ঢুকাই দিলাম। এখন আমি ভিতর কি হচ্ছে জানি না। এই অবস্থায় আমি যদি একটা সোর্স লাগাই কি হবে? একটা কারেন্ট ফ্লো করবে, অথবা এখানে যদি অ্যাক্টিভ এলিমেন্ট থাকে কি হবে? উল্টা দিকে আমার কারেন্ট দিবে, দিতেই পারে, সাপ্লাই দিতে পারে না যদি ওখানে ভোল্টেজ সোর্স বা কিছু থাকে ভিতরে। এনিওয়ে, তাহলে আমি যদি একটা কিছু এখানে ভোল্টেজ সোর্স লাগাই, এখানে একটা রেসপন্স পাবো, কারেন্ট পাবো। এখন যদি আমি এখন ব্ল্যাক বক্সের ভিতরে কেউ একজন আইসা পুরাটা নেটওয়ার্ককে খালি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিল, ঠিক আছে, কিন্তু বক্স বন্ধ করে দিল। এখন আমি বাইরে থেকে খালি ভোল্টেজ আর কারেন্ট ছাড়া ভিতরে কি হচ্ছে বাক্সের দেখতে পাই না। এখন যদি আমি বাইরে থেকে সেম ভোল্টেজ আর সেম কারেন্ট পাই, তাহলে আমি কি বুঝতে পারবো ভিতরের জিনিসটা রিপ্লেস হয়েছে? বুঝতে পারবো না। তাহলে যেই রেজিস্ট্যান্সের যেই ভ্যালুটার জন্য এটা ট্রু হবে, যে আমি পুরোটা নেটওয়ার্ককে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিলেও বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না যে বাইরে ভোল্টেজ যত ভোল্টেজ দিলে যত কারেন্ট পাইতাম এইটা ট্রু থাকতেছে, এটা চেঞ্জ হচ্ছে না। ওইটাকে বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্যাট নেটওয়ার্ক। ওই যে পুরো বড় একটা নেটওয়ার্ককে রিপ্লেস করছিলাম, ওই নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে রিপ্লেস করলে কি হবে?
যত ভোল্টেজ দিলে যত কারেন্ট ফ্লো করতো সেই জিনিসটা চেঞ্জ হবে না। Anyway, সিরিজে থাকলে সবগুলা যোগ হয়ে যায়, সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে সিরিজে থাকলে আমি এটা বলি, সিরিজে থাকলে সবগুলোর মধ্যে দিয়ে কি সেম কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এদের মধ্যে দিয়ে ভোল্টেজ যেটা হবে সেটা কি হবে, V is equal to IR, তাই না, V1 R1 V2 R2 ইত্যাদি। তাহলে কারেন্ট যেহেতু সবার মধ্যে দিয়ে সেম, V প্রপোর্শনাল টু R, তাহলে আমি যদি বলি টোটাল ভোল্টেজ, এদের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ এত 10 ভোল্ট বা 20 ভোল্ট বা হোয়াটএভার, প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, তাদের রেজিস্ট্যান্সের প্রপোর্শনালে ভোল্টেজ গুলাকে ভাগ করে দিবে। সো ভোল্টেজ কি হবে, টোটাল ভোল্টেজটাকে যার যত রেজিস্ট্যান্স V1 বের করলে R1, আর নিচে হচ্ছে সবগুলা ভাগ ইত্যাদি, যত আর এন টা থাকলে আর এন। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল, তোমরা অলরেডি দেখে আসছো আই হোপ। হ্যাঁ, কেউ জানো না এমন কেউ আছো যে আমার ডিটেইলসে যাওয়া লাগবে এটার? নাই, তাহলে সবাই জানো। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল আমরা আসলে ইন্টারমিডিয়েটে অ্যাপ্লাই করে আসছি। ঠিক আছে, V3 থাকলে যেরকম, ঠিক আছে কোনো সমস্যা নেই। তারপরে তাহলে এটা যদি পারো তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলও আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল কি, যদি অনেকগুলা প্যারালালে থাকে, ঠিক আছে, প্যারালালে থাকলে প্যারালালের শর্ত কি বলছিলাম, দুই পাশে দুইটা নোডের সেম নোডের মধ্যে যদি থাকে সবকিছু, তাহলে প্যারালাল এ বি। এটা একটসে যদি ভোল্টেজ V0 হয়, সবার একটসে ভোল্টেজ V0। ঠিক আছে, তাহলে V ইজ ইকুয়াল টু কি IR, বা I হয়ে যাচ্ছে V/R। তাহলে তুমি চিন্তা করো সবার V সেম, ঠিক আছে, তাহলে I হবে কি প্রপোর্শনাল টু 1/R, বা এখানে আসলে GV দিয়ে যদি লিখি তাহলে আরো সুন্দর বোঝা যাবে। GV হইলে I প্রপোর্শনাল টু G। তাহলে যদি এটা বলি I1 I2, হ্যাঁ এটা IN হয়, তাহলে চিন্তা করো টোটাল কারেন্ট ঢুকতেছিল I নট, ধরো I নট কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তো কি রেশিওতে ভাগ হবে, তাদের G এর সমানুপাতিকে ভাগ হবে। তাহলে এটার সাথে কম্পেয়ার করো, ভোল্টেজ গুলো হচ্ছে রেজিস্ট্যান্সের সমানুপাতে ভাগ হতে, কারেন্টটা G এর সমানুপাতে ভাগ হবে, তাহলে টোটাল I1 টা কি হবে, I নট কে G দিয়ে ভাগ করতে, G এর রেশিওতে ভাগ করতে হবে, রাইট? জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে যেভাবে আমরা ভোল্টেজ ডিভাইড করছি, কন্ডাক্টেন্স দিয়ে আমরা কারেন্ট ডিভাইড করে দেব, একই রুল, সেম রুল, জাস্ট যেখানে আর ছিল সেখানে G হবে। আমি যদি রেজিস্ট্যান্স দিয়ে লিখতে চাই সেটা হয়ে যাবে 1/R দিয়ে রিপ্লেস করতে হবে। বুঝা গেছে? সো এটা আসলে কারেন্ট ডিভাইডার রুল। আর এটার ইকুইভ্যালেন্ট কি হবে, আমরা জানি 1/R ইকুইভ্যালেন্ট, আসলে এটাও আমাদের জানা আছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস ইত্যাদি ইত্যাদি হোল, এটা না, এটা তো আমরা সূত্র জানি অলরেডি। বা আসলে G ইকুইভ্যালেন্ট, G গুলা যোগ হয়, G1 প্লাস G2 প্লাস ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, প্যারালালে থাকলে কন্ডাক্টেন্স গুলা যোগ হয়ে যায়, ইন্ডাকটেন্স গুলা রিভার্স করে যোগ করে রিভার্স। এনিওয়ে, কিছু ছোটখাটো শর্টকাট তোমরা ভর্তি পরীক্ষার সময় পড়ে আসছো আমার মনে হয়। দুইটা থাকলে কি হয়, গুণফল বাই যোগফল। ঠিক আছে, তারপরে কারেন্টের এইটাই মডিফাই হয়ে যায় যদি দুইটা থাকে খালি, এটা কিন্তু সবসময় ট্রু না, যে R1 থাকলে R2 বাই R1 প্লাস R2 ইনটু I নট, হ্যাঁ, আর উল্টা I2 এর জন্য এখানে R1 আসবে। এই ফর্মুলাটা, এটা একটু খেয়াল করো, এইরকম ফরম্যাট যেটা করছে এটা খালি দুইটার জন্য ট্রু, তিনটা হয়ে গেলে এইটা সুন্দর মিলবে না। এটা খালি দুইটা ছিল থাকলে এরকম সুন্দর মিলা যেত, যে একটা থাকবে নিচে, তিনটা যখন থাকবে, ফর এক্সাম্পল 1/R1 বাই 1/R1 প্লাস 1 বাই, এটা যে কোনো নাম্বার অফ ইয়ার জন্য ট্রু এই ফরম্যাটটা। কিন্তু এটাকে যদি এখন ইয়া করো, সিম্পলিফাই করো, R1 R2 R3 আসবে, R2 R3 ডিভাইডেড বাই এখানে এখন আসবে কত, বুঝতে পারতেছো, R2 R3 R1 R2 ইত্যাদি, মানে সবগুলা ডাবল ডাবল করে আসবে, এটা এত সহজ না। ঠিক আছে, এটা নট স্কেলেবল, এটা খালি দুইটার জন্য ট্রু এই ফরম্যাটটা। এর চাইতে বেশি লাগলে এই ফরম্যাটটা ইউজ করবা, জি এর ফরম্যাটটা ইউজ করবা। এনিওয়ে, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল আমরা জানি, আর এটাও অলরেডি আমরা জানি যে প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় কি, সবচেয়ে ছোট রেজিস্ট্যান্সটার চাইতেও ছোট, রাইট? Yes, sir. হ্যাঁ, প্যারালাল থাকলে রেজিস্ট্যান্স ছোট হইতে থাকে। আচ্ছা, ফাইনালি
আমাদের সিরিজ হ্যাঁ এক্সট্রিম কেস, হ্যাঁ ওপেন সার্কিট শর্ট সার্কিট থাকলে কি হবে? যদি শর্ট সার্কিট হয় এই R1 এর সাথে 0 আছে, শর্ট সার্কিট হলে কি হয়ে যাবে আমার ওই যে সূত্র দিয়ে যদি ইয়া করি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, কত 0 হয়ে যাবে সূত্র যদি বসাই। খেয়াল করে দেখো ওই যে গুণফল বাই যোগফল যদি অ্যাপ্লাই করি, সো দ্যাট ইজ মানে আসলে R1 এবং কারেন্ট কি হবে I1 এর পুরাটাই আসলে এই দিক দিয়ে ফ্লো করবে, Yes, sir. এখান দিয়ে 0 কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিন্স শর্ট সার্কিট হয়ে গেলে এটার সাথে প্যারালালে যা আছে এদেরকে রাইখা লাভ নেই, কারণ কারেন্ট হচ্ছে ইজিয়েস্ট পাথ ফ্লো Yes. ফলো করে অলওয়েজ, লাইক পানির ফ্লো এর মতো। ইজিয়েস্ট লিস্ট রেজিস্ট্যান্স যেখানে পাবে ওই দিক দিয়ে বেশি কারেন্ট যাবে, সেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, পুরোটাই ওই দিক দিয়ে চলে যাবে। এদিক দিয়ে এটা যে রাইখা তাহলে লাভ নাই সার্কিট। এই জন্য শর্ট হইলে আমরা অনেক সময় অঙ্কের মধ্যে দেখবে ঠাস ঠাস করে এলিমেন্ট বাদ দিয়ে দিই, কারণ এটা শর্ট হয়ে গেছে, তাহলে এই দিক দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে না। ওপেন হইলে কি হবে? এটা ওপেন হইলে আমাদের খেয়াল করে দেখো, ওপেন হইলে কি আর ইকুইভ্যালেন্ট কত হবে? ওপেন হইলে ওইটা আসলে হিসাবে আনতে হবে না, খালি এটাই থাকবে। R1. হ্যাঁ, আর 1/r ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/r1 প্লাস 1/ইনফিনিটি। ঠিক আছে, এটা 0 হয়ে যাবে, ভোল্টেজ এটা যে 0। কোনোটা হতে পারে ওপেন হলে। ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, কি বলতেছিলা? স্যার বলতেছিলাম ওপেন হলে ভোল্টেজ যে কোনোটা হতে পারে। ভোল্টেজ যে কোনো হতে পারে, অ্যাকচুয়ালি কত হবে কেমনে পাবো? এই যে বাকি এলিমেন্ট এইটার মধ্যে দিয়ে আই যাচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ কত হবে IR1, এটা হচ্ছে যে ভোল্টেজ হবে এটা হচ্ছে সেই ভোল্টেজ হবে। বুঝা যাচ্ছে? মানে বের করা যাবে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কত হবে অ্যাকচুয়ালি একটা ভ্যালু আছে, সেটা হবে ডিপেন্ড অন দ্য রেস্ট অফ দ্য সার্কিটস। ঠিক আছে, এইখান থেকে বের করতে পারবো না। I2 0 R2 ইনফিনিটি গুণ করলে ভোল্টেজ কত হবে? 0 ইনটু ইনফিনিটি, এনিথিং ইজ পসিবল, বাট অ্যাকচুয়ালি এনিথিং না, এখানে আননোন না, আননোন বের করা যাবে। আমি যদি বাকিগুলা ভ্যালু জানি তাহলে আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা। আর কি যেন বলবো আরেকটা, আচ্ছা, তো আমার যদি অনেক বড় একটা দুইটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, একটা অনেক বড় আরেকটা তুলনা, ধরো R1 R2, R1 গ্রেটার দেন R2, তখন আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কার উপর মেইনলি ডিপেন্ড করবে? R1 এর উপর, যেটা বড়। R1 এর উপর depend করবে। আমি যদি বলি যে অনেক বড়, চাইলে R2 কে বাদও দিয়ে দিতে পারি। অনেক সময় মানে ভবিষ্যতে যখন বিভিন্ন জায়গায় অনেক ডেরিভেশন করবে বা সিম্পলিফিকেশনের জন্য এগুলো অ্যাপ্লাই করবে। আর ধরো যে R1 R2 প্যারালালে আছে, আবার আগেরটা ট্রু, ধরো R1 গ্রেটার দেন R2, এখন কি হবে? কোনটা ডমিনেন্ট R2 রেজিস্ট্যান্সের জন্য? R2 R2 ডমিনেন্ট। R2, যেটা ছোট এটা যদি অনেক বড় হয়, ওই R ইকুইভ্যালেন্ট দেখো, এটা যদি ভেরি লার্জ হয় এই জায়গাটা 1 বাই করলে একদম ছোট হয়ে যাবে, সেটার আর কোনো দাম থাকবে না। ঠিক আছে, তখন হচ্ছে অলমোস্ট R2 এর সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম করে অনেক সময় ভবিষ্যতে, এখন না, ডেরিভেশনের সময় দেখবা যে যেটা অনেক বড় কিছু প্যারালালে থাকলে ওইটাকে বাদ দিয়ে দেয়, জাস্ট করে খালি R2 রেখে দেয়। এটা মানে আমি দিয়ে রাখলাম, ভবিষ্যতে পাইতে পারো ওই জন্য। এনিওয়ে, এগুলো তোমরা ছোটবেলার অঙ্ক এগুলো সব জানো, আমি একটা জাস্ট বলি, দেখো দেখে দেখে বলো কেমনে করবো রেজিস্ট্যান্স। কোন পয়েন্ট থেকে শুরু করব? সিরিজ তার যে 4 5 9 3 যে পয়েন্টটা আছে ওইখানে একদম 4 5 দূরের 3 থেকে, সবচেয়ে দূরের পয়েন্ট থেকে শুরু করতে হবে, তাই না? এই পুরাটা সিরিজে আছে। ঠিক আছে, 5 3 8 4 12, তারপরে এটার সাথে 4 প্যারালালে আছে, কত হবে? এটা আমরা কিভাবে দেখি? 12 প্যারালাল 4 ইজ ইকুয়াল টু, স্যার 3 হবে। ঠিক আছে, 4 12 48, 12 8 4 16, দ্যাট মিন্স 3 ওহম। 3। আচ্ছা, এই পুরোটা হয়ে গেল। এখন আচ্ছা, এগুলো যদি এই ধরনের দেওয়ার কথা না, যদি কখনো আসে, প্রত্যেকটা স্টেজে একবার করে ইয়া করতে হবে। তোমার এই যে 12 ওহমটা তোমার দেখান নাও লাগতে পারে, তুমি এভাবে করে দেখাই দিতে পারো যে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের খাতায় যে 4 প্যারালাল 4 প্লাস 5 প্লাস 3 ইকুয়াল টু, তুমি ওই যে হিসাব করে 12 4 ইন্টু 12/4 প্লাস 12 ইজ ইকুয়াল টু 3 দেখাই দিলাম। তারপরের স্টেজে করার জন্য আমাকে সার্কিটটা নতুন সার্কিট ড্র করতে হবে।
ঠিক আছে, তাহলে 3 6 এখানে আমাদের এখন 3 হয়ে গেছে, 4 3, মানে তোমার প্রতি স্টেজে একটা করে সার্কিট রাখতে হবে আসলে, আর নাহলে আমি কেমনে বুঝবো কি বুঝছো তুমি। 3 এ 3 এ 6 হয়ে গেল, 6 6 কত হয়ে গেল, 3 হয়ে গেল। আবার এটা 3 হ্যাঁ? হবে। টোটাল হ্যাঁ। 10 হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের 4 3 3 হইলো, 3 এ 3 এ 6 10 6 4 10, 10 তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 10। এইভাবে করে প্রত্যেক স্টেজে একটা করে সার্কিট এঁকে দিবা, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 10। ঠিক আছে, এনিওয়ে আচ্ছা, এটার কোনো করতে দেওয়ার মতো আছে দেখি। আচ্ছা, এটা একবার করি, সহজ জিনিসই থাকার কথা। এরকম উড়াধুরা কোনাকুনি যদি থাকে, আমরা সার্কিটে আনট্যাঙ্গেল করে তার পেঁচে থাকলে যেমন আমরা পেঁচানো তার খুলি ওভাবে করে ড্র করবো। ঠিক আছে, তো আমাদের যদি এরকম কানেকশন থাকে, আমাদের ওই প্রত্যেকটা নোডকে আইডেন্টিফাই করলে সুবিধা হয়, কারণ নোড ভোল্টেজ গুলা সেম থাকবে। এটা একটা নোড, এটা একটা নোড, এটা নোড হইলো 10, 5 আর 1 6 আমরা করে ফেলতে পারবো। এটাকে আলাদা নোড ডিক্লেয়ার করে লাভ নাই, এটা আসলে ধরো যে আমি বুঝাই সুবিধার জন্য 5 আর 1 6 করে ফেললাম, এটা শর্ট করে। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। আর নিচের দিকে সবই আসলে একটা নোড, কারণ এখানে কোনো ইয়া নাই, পুরাটাই বি। ঠিক আছে, এখন বলবো এটাকে আনট্যাঙ্গেল করে কেমনে আমরা ড্র করব। সেটা হচ্ছে আমাদের নোড আছে এ বি সি ডি, 4টা নোড। ঠিক আছে, এ বি হচ্ছে আউটপুট, এ আর বি হচ্ছে আমাদের আউটপুট, এদিকে সি আর ডি। তো আমরা এই 4 জনের মধ্যে কে কিভাবে কানেক্টেড আছে আবার রিড্র করতে পারি। যেমন ধর 10 ওহম আছে কার কার মধ্যে, এ আর সি এর মধ্যে। তারপর সি আর ডি এর মধ্যে 6 আছে। ঠিক আছে, তারপর ডি আর, তাহলে একটা করে ড্রাগ করবে, এটা কেটে দিলাম। তো সি আর 6 বি এর মধ্যে দুইটা প্যারালাল আছে। এদের মধ্যে হ্যাঁ, এক ঠিক কাজ। আছে, আমি একটা একটা করে, আমি জানি তোমরা সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবাই স্টেপ মিস করতে পারবে, আমি তোমাদের বোঝানোর জন্য এখন একটা একটা করে বলতেছি, পরে তোমরা হচ্ছে স্টেপ স্কিপ করবা, নো প্রবলেম। ঠিক আছে, সি আর ডি এর মধ্যে কি আছে বললা? সি আর বি এর মধ্যে দুইটা প্যারালাল আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো সি আর বি ড্র করি নাই, করবো, সমস্যা নেই, এটা আসলে এক হবে, এক লিখছি। আচ্ছা, তারপরে হচ্ছে ডি আর বি এর মধ্যে আছে কত, এই 6, 6টা আছে ডি আর বি এর মাঝখানে, ডি আর 6 আছে, মাঝখানে 6 আছে। তারপর এই 4 আছে ডি আর বি এর মাঝখানে। 6 4 12, এই তিনটা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ওই যে এই আমি আজকে ইয়াটা আমাদের যে 211 ছিল, এটা গ্রেড শিট সিগনেচার করে অফিসে দিয়ে রাখবো স্যার, আপনি সিগনেচার করে দিয়ে। সারাদিন ক্লাস, কিন্তু স্যার আজকে যে আচ্ছা স্যার, আমি অলরেডি আসলে, আচ্ছা তাহলে আপনি তাহলে আমাকে পাঠান তাহলে সফট সিগনেচার, তাহলে আমি ওটা, হ্যাঁ জি স্যার, আমি পাঠিয়ে দিব আপনাকে পিডিএফটা। না স্যার, আমিও বুয়েটে যাব না, আমি আমার ওই যে সুজিতকে পাঠিয়ে দিব, ও প্রিন্ট করে জমা দিবে স্যার, আমিও সব সিগনেচারই দিব। তাহলে স্যার আমি আপনাকে ওইটা পাঠাই। হ্যাঁ, হ্যালো, আছো তোমরা? জি স্যার। হ্যাঁ, 6 4, তারপর 6 4 12, 12টা বি আর ডি এর মাঝখানে আছে, রাইট? 7 7 তো হওয়ার কথা, 7 আর 12। 3 আছে সি আর বি এর মাঝখানে, সি আর বি এর মাঝখানে 3 আছে, 6 আছে সি আর আর 6 বি এর। আছে। ঠিক আছে, এ আর বি আমার আউটপুট। আর কিছু বাকি আছে, এই যে সবকিছু কাইটা ফেলছে, আর কিছু বাকি নেই। সো এটা আমাদের ইকুয়েশন। 6 আর 3 প্যারালাল থাকলে কত হবে? 6 3 18 বাই 6 3 9, দ্যাট মিন্স 2। 2 এটা আসলে খুব কমন, 6 3 2, থাকবে, এটা দুই। হাজার হাজার বার পাবা, কয়েকটা জিনিস কমন থাকলে দেখলেই। আচ্ছা, তারপরে এটা বলো, এটা আসলে একটু চেক করতে হবে মেবি। এটা তাও 2 আসলে হবে স্যার। 12 আর 4 অনেক কমন না? 4 12 48 বাই 16 3, এটাও 3। 3 আর 6 3 2, এটা আসলে 3 হয়ে যায়, তারপর 6 3 আবার 2 হয়ে যায়।
আসলে এভাবে করতে হবে তা না, তোমরা 3টা প্যারালালের সূত্র দিয়ে দিবা, হয়ে যাবে। 2 আর 1 3 হয়ে যায়, 3 2, তাহলে আমাদের থাকে 3 আর 2 প্যারালাল, ঠিক আছে। 3 প্যারালাল 2 কত, 3 দুগুণে 6/5, 3 2 5, তাহলে এই পুরাটা হয়ে গেল 5। আমাদের হলো 5, সরি 6/5, এটার সাথে যোগ করলে এটা কত আসলে 1.2 না 1.2 yes sir 11.2 হয়ে গেল আমাদের answer। দেখি উল্টা কিনা 11.2, ঠিক আছে। yes sir Yes, sir. আচ্ছা, এটা যেমন ধরো এটা কি হবে, এটা আসলে করা যাবে মোট কথা, এই একই প্রসিডিউর ফলো করলে আমার মনে হয় পারবা তোমরা, আমার কিছু নাই। আচ্ছা, না এটা তো, এটা কত নাম্বার, এটা তো ছবি কই, 240 এর এই যে, হ্যাঁ স্যার আচ্ছা এবিসিডি বিন্দুর অবস্থান আমরা কিভাবে ধরবো? ও ইউনিক রেজিস্ট্যান্স যেখানে যেখানে পাবা। ফর এক্সাম্পল এখানে দেখো, যে এটা ধর এ ডিক্লেয়ার করলাম, তারপরে রেজিস্ট্যান্স পেয়ে গেছি, তাহলে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এ বি প্রশ্নে দেওয়া থাকলে ধরো এর অন্যগুলা ইউজ করে, এটা সি। তারপরে এখানে দেখো, এখানে রেজিস্ট্যান্স পেয়ে গেছে, এগুলো সব ভিন্ন নোড, এটা ধরো ডি, কিন্তু এখান থেকে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এটাও ডি, same node ঠিক আছে, সেম নোড হবে। তারপর এখান থেকে রেজিস্ট্যান্স পাইছি, সো এটা অন্য নোড হইতে হবে ই। সি আর ই এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, সো এটা ডিফাইন্ড নোড ঠিকই আছে। আর এটা বি, এটাও বি হইতে বাধ্য, ঠিক আছে। এই যে মানে কোনো রেজিস্ট্যান্স যদি না থাকে মাঝখানে, তাহলে ওগুলো সেম নোড। এখন বুঝা গেছে, তাহলে আমাদের এখানে 5টা নোড লাগতেছে, ঠিক আছে। এটা কত হবে, 5 20 প্যারালাল করলে 4 হয়ে যায়, খেয়াল করে দেখো, 5 20 100/25 4, কিসে চাপ দিলাম 4, ঠিক আছে। yes sir তো এভাবে করে আসলে মানে তোমরা অঙ্ক করতে পারবে, আমি জানি এটা আসলে কঠিন কিছু না। নেক্সট স্টেপ হচ্ছে এরকম একটা জি ইকুইভ্যালেন্ট বের করতে দিচ্ছে, এটার সাথে আমাদের পার্থক্য কি, আর এর সাথে ডিফারেন্স গুলা জি তে দিয়ে দিচ্ছে। সিমেন্স মানে কি বলতো, 1 এখানে আসলে ওহম আসলে 1/5, oh ঠিক আছে। এটাই বলছিলাম, তোমরা খেয়াল না করে অনেক সময় এগুলাও করে দাও। এটা করে দিলে কি হবে, তোমরা সব রেজিস্ট্যান্সে কনভার্ট করে অঙ্ক করতে পারো, করে লাস্ট লাইনে আবার এগুলাকে আর বানাই দিবা। অথবা আসলে জি এর জন্য সিরিজ প্যারালাল সূত্র উল্টা, প্যারালাল হইলে আসলে যোগ হয়, আর সিরিজ হইলে হচ্ছে যে 1 করে করে যোগ হয়ে যাবে, করে হোল ইনভার্স, ওইটা অ্যাপ্লাই করতে হবে যদি সিরিজ হয়। জি এর জন্য জাস্ট উল্টা হয়ে যাবে শুধু। তাহলে 8 আর 4 8 আর 12 কি হয়ে যাবে 20, ঠিক আছে। তারপর তারপর দেখবে 5 আর 20, তখন আমাদের 5 20 হয়ে 4 হয়ে যাবে, 5 × 20/5 প্লাস, ঠিক আছে। তো এই জায়গাটা 4 হয়ে যাবে। আচ্ছা, এটা আবার গেঞ্জাম করলো কেন, এটা 4 হয়ে যাবে, 4 আর 6 প্যারালাল আছে, যোগ হয়ে 10 হয়ে যাবে, 10 সিমেন্স। সো এটা হচ্ছে জি ইকুইভ্যালেন্ট। আর তুমি চাইলে আর ইকুইভ্যালেন্টে কনভার্ট করে পুরো অঙ্ক করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট করলা, করে এই যে দেখছো নোটেশন গুলা কি ইউজ করছে, সিরিজ প্যারালাল থাকলে। তোমরা যদি মাল্টিপল সার্কিট নাও করতে চাও, পুরোটা একবারে করে তারপর সিম্পলিফাই করতে পারো, এটা হলো আর সার্কিট ড্র করা লাগলো। আর সার্কিট ড্র করলে বেস্ট, বুঝছো, যত সার্কিট রাখবা তাহলে স্টেপ গুলো বুঝতে সুবিধা হয়। এটা সিমেন্সের অঙ্ক, এটা অলরেডি দেখাই ফেলছি। আর কি আছে এখানে, বাজে কটা 44, তাড়াতাড়ি ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড ইন 3 ওহম রেজিস্টর, আই নট ভি নট বের করতে বলতে, দেখি। আচ্ছা, মানে একটা নেটওয়ার্ক দিয়ে হঠাৎ করে মাঝখানে একটা কোনো কিছু ভোল্টেজ, একটা কোনো কিছু কারেন্ট বের করে দিতে বললে কি করতে হবে সেটা আর কি, ঠিক আছে। প্রথমে আমরা সার্কিট সিম্পলিফাই করে করে নিচে নামবো, তারপর আবার উল্টা দিকে ফেরত আসতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা তো সহজ সার্কিট, এটা থেকে বলতো আমাদের 3 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত, কেমনে করব, আগে হচ্ছে আমরা এভাবে করে যাই, 4, ঠিক আছে, 6 3 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 12 ভোল্ট। তারপরে কি হয়ে যাবে, 12 4 2 6 হয়ে যাবে। এটা একটা এক্সট্রা রাখি, এত ছোট তোমাদের দেখান নাও লাগতে পারে, তাও বলে দিই 6, তারপর ভাগ করলে এদিক দিয়ে কারেন্ট কত হয়ে গেল, 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এখন আমাদের খেয়াল করতে হবে, 2 খেয়াল ampere। করো এই পয়েন্ট দুইটা কোন পয়েন্ট দুইটা, এই পয়েন্ট দুইটা এবং এই পয়েন্ট দুইটা, ঠিক আছে। সো এই 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করলে এই 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করবে,
ঠিক আছে? তাহলে এখান দিয়ে ফ্লো করলে এখন আমি আসলে এখানে আমার এ বি ছিল যেটা, এই এ বিটা কিন্তু এখানেও আছে, এটা হচ্ছে সেই এ বি। ঠিক আছে, এইখানে আর এই সেই এ বিটা নাই, এ বিটা আমি 4 2 6 করে ফেলছি যখন এ বিটা এটার ভিতরে ঢুকে গেছে, বুঝতে হবে? যেমন ধর এখানে আই নট কারেন্ট আছে, এই পয়েন্টে এসে কিন্তু আই নট কারেন্ট আর নাই, এটা মিশাই ফেলছি 6 আর 3 কে। তো কোন পয়েন্টে কোনগুলা আছে আর কোনগুলা নাই সেটা আমাদের ব্যাকট্র্যাক করা যেতে পারে। যেমন ধরো এই 2 এম্পিয়ার এখানেও আছে এখানেও আছে, রাইট? এই জায়গাটা তো আছে এখানে, এটাই এখানে 2 এম্পিয়ার। তাহলে এখন বলতে পারো এইটা, তাহলে আমরা প্রত্যেকটা ভোল্টেজ বের করতে পারি। 4 দুগুণে 8 ভোল্ট, এটা আর এটা কত? 2 এম্পিয়ার, 2 দুগুণে 4 ভোল্ট। এই এবিটাই আবার এই এবি, তাহলে এটাই কিন্তু প্লাস মাইনাস 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা যদি 4 ভোল্ট হয় এদিকের কারেন্টটা কত হবে? 4 ভোল্ট বাই 6, দ্যাট ইজ 2/3 এম্পিয়ার। আর এদিকের কারেন্টটা কত হবে? 4 ভোল্ট বাই 3, তাই না? 1.33 এম্পিয়ার। সো আমরা প্রত্যেকটা কারেন্ট জানি, প্রত্যেকটা ভিনোটা বের করে ফেলছি। ভিনোটা কি অলরেডি 4 ভোল্ট বের করে রাখছি। 4 ভোল্ট, কারেন্ট হচ্ছে 1.33, পাওয়ার কত হবে? P = VI, তাই না? 4 ভোল্ট ইনটু 4/3 এম্পিয়ার, 16/3 ওয়াট। বুঝে গেছে? সো এরকম অনেক সময় থাকলে আমাদের আগে হচ্ছে সার্কিটটা সিম্পলিফাই করে সিম্পলিফাই করব, তারপরে আবার উল্টা দিকে ফেরত আসতে হবে। এখানে কারেন্ট বের করছে, এই কারেন্টটা এখানে গেলে এখানে ভোল্টেজ বের করছে, এই ভোল্টেজটা এখানে গেলে এখানে কারেন্ট বের করছে। বুঝা যাচ্ছে? ব্যাকট্র্যাক করা লাগতেছে। এনিওয়ে, আর এই জিনিসটা আসলে এত জটিল না করে ইজিলি করা যেত। আমরা যদি এখানে কারেন্টটা 2 এম্পিয়ার বাইর করে ফেলছি একবার, এটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে এখানে কারেন্টটা পেয়ে যেতাম, তাই না? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে কত হবে? 6/3 ইনটু 2। ঠিক আছে তো? হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল ঠিকই দেখছি। তাহলে 6 3 9 হয়ে যাবে না? 12/9, দ্যাট মিন্স 3 4 হয়ে যে 4/3 এম্পিয়ার এসে পড়তাম। আর ভোল্টেজ এখান থেকে বের করে ফেলতে পারতাম। ভোল্টেজ হয়ে যেত 4/3 4 হয়ে গেল 4 ভোল্ট দিয়ে গুণ করলে। অনেক ভাবে করতে পারবে, নো প্রবলেম। তোমাদের যে সুবিধা হয় বলো বলো। মানে উপরে স্যার আপনি হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে রুল ইউজ করে 3 ওহমের কারেন্ট বের করছেন, তারপর পাওয়ার বের করছেন। আমরা যদি স্যার এ আর বি এর ভোল্টেজ বের করে P = V²/R হচ্ছে রুল দিয়ে মানে পাওয়ার বের করি, তাহলে তো হবে যেভাবে না? করতে পারবে, আমি তো বললাম হাজার ভাবে করতে পারবে, নো প্রবলেম। P = V²/R দিলেই তোমার আসে পড়ে। I²R দিতে পারো, যেটা একটা বের করে করলেই হয়। আচ্ছা, এগুলা কি বলছে? পাওয়ার ডিসিপেটেড, আমার মনে হয় এগুলো তোমরা করতে পারবে, একটু মাথা কামায় করা লাগবে। যেমন ধরো এইখানে কি হচ্ছে, ঠিক আছে, এই 6 আর 12 কে করে ফেললে তোমার ইয়ে আসবে, তাই না? কত আসবে? এটা হচ্ছে 2 1 2 কে 2 কে 2/3 ইনটু 6, এরকম কিছু একটা আসবে। মানে প্রত্যেকটাকে প্যারালাল করবা, করে এখান দিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে টোটাল কারেন্ট বের করবা, কারেন্ট ডিভাইড করে এখানে আসবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করতে পারবা, করে তারপর I² আর অ্যাপ্লাই করলে পাওয়ার পেয়ে যাবে। করা যাবে, বুঝতেছো? আই থিংক পারবা তোমরা। হ্যাঁ, ইজি আছে, ইজি পারবা। আচ্ছা, এরপরে কি বলছে? একটা ডিটারমাইন ভোল্টেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য ইচ রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স জিজ্ঞেস করছে। অ্যাবজর্ব পাওয়ার তোমরা বের করতে পারবে, আমি জানি। সাপ্লাইড বাই দ্য সোর্স কেমনে বের করব? দেখো, কারেন্ট সোর্সের পাওয়ার আসলে P = VI, তো কারেন্ট সোর্স কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই এখানে কারেন্ট সোর্সের, সো VI ছাড়া আর কোনো সূত্র দিয়ে করা যাবে না। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এদের যদি তুমি পাওয়ার বের করতে চাও, P = VI ছাড়া হবে না। ঠিক আছে, কিন্তু ভোল্টেজ সোর্স দিলে খালি ভোল্টেজ জানো, কারেন্টটা আননোন, কারেন্ট সোর্স দিলে কারেন্টটা জানো, ভোল্টেজটা আননোন। তাহলে আমাদের এটা বের করে নিতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস আমরা ডিক্লেয়ার করলাম, যেদিক দিয়ে কারেন্ট বের হবে সেটা হচ্ছে সোর্সের জন্য প্লাস। ঠিক আছে, এখন আমরা প্লাস মাইনাস যদি ডিক্লেয়ার করে দিই, তাহলে এখন আমাদের আসলে এই ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে। কারেন্টের ভ্যালুটা আমরা জানি, এই দিক দিয়ে কত কারেন্ট আছে, 30 মিলি। তাহলে আমরা যদি এটাকে সব সিরিজ রেজিস্ট্যান্স বের করে ফেলি, কি হবে? 6 আর 12 হয়ে যাবে 18 কিলো। 18 আর 9 করলে 18 প্যারালাল 9 কত হয়ে যাবে বলো তো? 2:1, তো 2 কে 2 বাই 2 কে 3 ইনটু 6 হবে। হ্যাঁ 6
কিলো ল্যাপটপে চার্জ দিছি না, দাও না দিয়ে রাখো, লাগাই দিয়ে অন করে করবা, লাগানো থাকবে চার্জ। আচ্ছা 6 কিলো ওহম। তাহলে এই পুরাটা আসলে আমি একটা এগুলা সব ইগনোর করে খালি এখানে 6 কিলো লাগাই দিলাম। তাহলে আমাদের v ইকুয়াল টু আই আর দিয়ে এখানে ভোল্টেজ বের করে ফেলতে পারবো না। v ইকুয়াল টু কত হয়ে যাবে, 30 মিলি আর মিলি কিলো কাটা যাবে, 30 × 6 180 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, 180 তো ভোল্ট। আমাদের ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা হয়ে যাবে 180 ভোল্ট। ঠিক আছে, এইটাই আবার এখানে ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের এখন পাওয়ার হবে কি p ইকুয়াল টু vi, কিন্তু এখানে কারেন্টটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, সো মাইনাস 30 মিলি অ্যাম্পিয়ার ইনটু 180 ভোল্ট। একদম উপরেরটা খুলে ওখানে না। ঠিক আছে, সো এটা আসলে কি হয়ে যাবে, এই গুণ করে আসলে একটা অনেক বড় ভ্যালু আসবে, মিলির কারণে আবার 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, একটা ওয়াটে কিছু একটা 3.6 ওয়াট আসতে হবে না, 3.6 ওয়াট না, মানে বের করা যায় p ইকুয়াল টু vi, এই যে 5.4 ওয়াট আসছে। ঠিক আছে, এভাবে করে আমরা বের করতে পারবো। আচ্ছা এটা আজকে আসলে স্যার ধরে একটা কোশ্চেন ছিল, বলো বলো। যে আমি লাগাই সার্কিটে ফিরে না নি তাই তো? ওই কথা ওয়্যার বুঝিনি, এবার বলো। তার তার অ্যাড করি এবং ওই তার ফিরে না আসে, তাহলে আমরা জানি যে ওখান দিয়ে মানে কারেন্ট ফ্লো হয় না, এটার মানে আসলে কি? মানে এই যে শর্ট সার্কিট হলে যে কারেন্ট ফ্লো হয় না আরেকটা ভিতর দিয়ে, এটা বলতেছো? শর্ট আপনি সার্কিটে তো যেখানে এটা দেখাইছিলেন তারটা ওইটা। আবার সার্কিটে ফিরে আসে, বাট যদি তারটা স্যার সার্কিটে ফিরে না আসে আর কি, ধরেন এটা হ্যাঁ ওপেন থাকলো, হ্যাঁ মানে হ্যাঁ ওপেন থাকলে কোনো কারেন্ট ফ্লো করে না, এই যে এটা যেটা এটা খোলা যদি হয় সব কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, ওদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। তো কারেন্ট যেহেতু পাত লাগে না, কোন দিক দিয়ে যাবে? আচ্ছা যদি শর্ট সার্কিট হয়, মানে একটা যদি শর্ট আই সার্কিট হলে জিরো সবটাই হবে, এই দিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে কিছু ফ্লো করবে না। শর্ট সার্কিট হলে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সবটা এদিক দিয়ে যাবে। এবং এটা একটা হচ্ছে যেহেতু আর ইকুয়াল টু 0, যত কারেন্টই ফ্লোটা করো ভি ইকুয়াল টু 0 হতে বাধ্য। সো এখানে যদি ভিএ হয় এই পয়েন্টও ভিএ হবে, সেম ভোল্টেজ হতে বাধ্য হয়ে যাবে। বুঝতেছো, ওই যে আমরা যে সার্কিটের মধ্যে এরকম থাকলে, যে এরকম যদি থাকে আমরা কি করি, এখানে এ লিখলে এখানেও এ লিখি না, কেন লিখি? ভিএ হইলে এখানেও ভিএ, কারণ এখানে রেজিস্ট্যান্স কত 0, তাহলে ভি ইকুয়াল টু আইআর ইকুয়াল টু 0, দ্যাট মিন্স মানে এটা ভোল্টেজ ডিফারেন্স শুনো, এখানে যত ভোল্টেজ হবে এখানেও তত ভোল্টেজ হতে বাধ্য। আমি ওটা বলি নাই স্যার, আমাদের যে একটা দেখাইছিলেন না ওপেন সার্কিটের ক্ষেত্রে, যে ওই ভি ক্যান বি এনিথিং, তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই প্যারালালে যেটা থাকে ওইটার আমরা ভোল্টেজ ইউজ করতে পারবো, এরকম একটা দেখাইছিলেন শর্ট হ্যাঁ সার্কিটের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ ওইটা একটু আবার দেখান স্যার, ওইটা নোট করতে ভুলে গেছি। লাগাইছি। আচ্ছা ওটা হচ্ছে, আচ্ছা আমরা অঙ্ক দেখবো বোধহয় একটা দুইটা, কিভাবে বললি। ওইটা দেখান। আচ্ছা দাঁড়াও, ধরো যে এইটা এই যে পাইছি, এটা হচ্ছে ওপেন সার্কিট, ধরো এই জায়গাটা একটা ওপেন সার্কিট। আমি বলে দিলাম কোন একটা কারণে প্রশ্ন বলছে যে যদি 5 কিলো ওহমটা রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিই তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে। ঠিক আছে, ধরো যে দিছি এটা হবে প্রশ্ন, তাহলে আমাদের নতুন সার্কিটটা দেখতে কেমন হবে, 3K 1K এক সেকেন্ড একটু wait করো। কি হইছে এদিকে কেন লাগবে, ওই পাশ দিয়ে না মনে হচ্ছে আমার। আচ্ছা ওই জন্য ছিলাম, তারপর 5 কিলোটা ওপেন করে দিছি, তাহলে এই জায়গাটা ওপেন, বুঝতেছো? তারপরে 20 কিলো, ঠিক আছে,
তাহলে এখন যেটা হবে দেখো, এই পয়েন্টটা ওপেন হওয়া মানে ওপেন হইলে তো এটা এ হইলে এটা এ হয়ে গেছে, এটা বি হয়ে গেছে, এই পুরাটা আসলে এ হয়ে গেছে, আর এই পুরাটা আসলে বি হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে ভি এ বি বের করতে হবে, রাইট? এখন তুমি সার্কিট যদি নরমালি অ্যানালাইসিস করো, বের করতে হবে না ভি এ বি, এভাবে করে অ্যানালাইসিস করো, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেথড। আরেকটা হচ্ছে ধরো তোমার সবগুলা এলিমেন্টের কারেন্ট ভোল্টেজ তোমার অলরেডি বের করা আছে সাপোজ, তখন এই ইন দিস কেস আছে, এই অঙ্কটা আগে শেষ করে নি। এখানে আসলে আসলে আমাদের এইটা আসলে 4K, এটা আসলে 20K প্যারালালে আছে, আর 30 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখানে কারেন্ট কত হবে 30 মিলি ইনটু 20K, তো 4K বাই K, আর লিখতে হবে না 4 প্লাস দুইটাই যেহেতু K আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আসলে কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে V ইকুয়াল টু IR করে দিলে এটা ক্রসে ভোল্টেজ পেয়ে যাবে, এটাই আসলে VAB ইকুয়াল টু VAB। তাহলে ওপেন সার্কিটে ভোল্টেজ বাইর করে ফেললাম, বুঝছো? এটা বিদ্যুতের কারেন্ট বের করে ঠিক আছে। ওপেন সার্কিটে অ্যাক্রসে কারেন্ট ভোল্টেজ কত সেটা আসলে রেস্ট অফ দ্য সার্কিট থেকে বের করতে হবে, এবং চাইলে আমরা কিন্তু কেভিএল ও অ্যাপ্লাই করতে পারবো। ওপেন সার্কিট থাকলে কেভিএল অ্যাপ্লাই করা যায়, এটা কি দেখাইছিলাম কিনা আমার মনে নাই। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এই যে এরকম একটা লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, করা যাবে চাইলে। কিরকম? ধরো যেটা প্লাস মাইনাস ভিএবি, ধরো যে এখান থেকে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখান তো আসলে কিছু নাই, দুইটাই I1, যদি I2 তো I2 তো সমস্যা নেই। এরকম ওপেন সার্কিট নিয়ে লুপ ক্রিয়েট করে ওখানেও কেভিএল অ্যাপ্লাই করা যায়। ধরো যে 3K ইনটু I1 প্লাস 1K ইনটু I1, এখানে I1 নিয়ে আছে, আর কোনটা নাই, প্লাস প্লাস দিয়ে ঢুকতেছি, সো প্লাস VAB প্লাস এই অলরেডি রিটার্ন করে ফেলছি, আর কিছু না, ইকুয়াল টু 0। তো এইভাবে করে আমরা ওপেন সার্কিটে যদি কোনো কিছু বের করতে চাই, বের করতে পারতেছি না, রেস্ট অফ দ্য সার্কিট যদি সলভ করতে পারি, তখন আমরা চাইলে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আর এই সেম জিনিসটা শর্ট সার্কিটের জন্য ট্রু, ঠিক আছে? ধরো যে আমাদের হঠাৎ করে কোথাও যদি শর্ট সার্কিট থাকে, ওই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে পারবো, বা অন্যান্য কারেন্ট গুলা যদি বের করতে পারি, তখন ওখান থেকে রেস্ট অফ দা মানে শর্ট সার্কিটে কারেন্ট বের করা যাবে, ঠিক আছে? আসতেছি আসতেছি। আচ্ছা, আজকে সময় নাই বুঝছো, আজকে ক্লাসটা শেষ করে দিন। নেক্সট দিন আমরা এখান থেকে ওয়াই ডেল্টা সার্কিট শুরু করব। এটা একটু নতুন, এটা আমাদের আজকে অনেকগুলো কনসেপ্ট পুরান ছিল, বাট এটা নতুন কনসেপ্ট, এটা কালকে থেকে শুরু করব, ঠিক আছে? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। হুম।